জগৎবল্লভপুর থানাধীন নিজবালিয়া গ্রাম। এখানকার দেবী সিংহবাহিনী জেলার উৎকৃষ্টতম এবং বাংলা প্রাচীন দারুবিগ্রহগুলির মধ্যে অন্যতম। কবিকঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে পাই দেবীর আবির্ভাব ও প্রতিষ্ঠা নিয়ে লোকমুখে অনেক জনশ্রুতি প্রচলিত আছে। আনুমানিক খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর কোনো এক সময় নিজবালিয়া গ্রামে শাস্ত্রজ্ঞ পণ্ডিত মনিরাম চক্রবর্তী বাস করতেন। তিনি গৃহী হলেও বসতবাটির সন্নিকটে এক প্রকাণ্ড নিমগাছের তলায় তিনি নিয়মিত যোগ সাধনা করতেন। একদিন সন্ধ্যাবেলায় তিনি নিমগাছের তলায় বসে যোগ সাধনা করেছেন। হঠাৎই এক রত্নালঙ্কারের ভূষিতা কিশোরী ব্রাহ্মণকে দেখা দিলেন। ব্রাহ্মণ কন্যাটির কাছে পরিচয় জানতে চাইলে কন্যাটি উত্তরে বলেন, আমি বর্ধমানের মহারাজের কন্যা, নায়েবের সাথে বাবার জমিদারি দেখতে এসেছি। এই কথা বলে কন্যাটি আশ্রম সংলগ্ন নিম গাছের তলায় বসলেন। ব্রাহ্মণ তার স্ত্রীকে ডাকতে গেলেন এবং কিছুক্ষণ পরেই তারা সেই স্থানে উপস্থিত হলেন। তারা এসে দেখলেন সেই কন্যাটি নিম গাছের তলায় আর নেই। ব্রাহ্মণ অবাক হলেন, অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু মেয়েটিকে দেখতে পেলেন না। সেদিনই বর্ধমানের মহারাজার কাছে স্বপ্নাদেশ হয়। পরবর্তী সময় জানা যায় দেবী সিংহবাহিনী মহারাজার কন্যা গৌরীর বেশে নিজবালিয়া গ্রামে এসেছিলেন। স্বপ্নে দেবী মহারাজকে বলেন যে মনিরামের বসতবাটি সংলগ্ন যে নিমগাছের তলায় তিনি বসেছিলেন, সেই নিমগাছের কাঠ দিয়েই যেন তার মূর্তি তৈরি হয়। মায়ের আদেশ মতো মহারাজা নিজবালিয়া গ্রামের মধ্যস্থলে জোর বাংলো সহ সুরম্য বিশাল মন্দির নির্মাণ করলেন। দেবী সিংহবাহিনী এখানে অষ্টভুজা, কাঞ্চন বর্ণা, উচ্চতা 1.5 মিটার। দেবী শ্বেত পরগনার মানুষ দেবী শ্বেত সিংহীর উপর বসে আছেন। সারা বছরই বালিয়া পরগনার মানুষ দেবীকে কেন্দ্র করে নানান উৎসবে মেতে ওঠেন। দেবীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় সীতা নবমী তিথিতে। রাম নবমীর 1 মাস পরে বৈশাখ মাসে হয়ে থাকে। সীতা নবমীর 3 দিন আগে থেকে শুরু হয় চণ্ডী পাঠ। পূজার দিন বিভিন্ন এলাকা থেকে আগত 20 জন ব্রাহ্মণ সমবেত কণ্ঠে মন্দিরের বারান্দায় চণ্ডী পাঠ করেন। বহু মানুষ গঙ্গা থেকে জল আনেন দেবীর উদ্দেশ্যে নিবেদনের জন্য। সকালে জল নিবেদনের পর্ব শেষ হলে শুরু হয় মায়ের বিশেষ পুজো, আরতি ও গ্রামের কল্যাণার্থে বিশেষ হোমযজ্ঞ। মহিলারা সেদিন মায়ের মন্দিরের সামনে সিঁদুর উৎসবে মেতে ওঠেন। সন্ধ্যায় সন্ধ্যা আরতির পর হয় আতশবাজির প্রদর্শনী। মায়ের মন্দিরের পার্শ্ববর্তী পুকুরের পাড়ে অগণিত মানুষ সমবেত হন আতশবাজির প্রদর্শনী দেখার জন্য। পুজোর পরদিন হয় সিংহবাহিনী দেবীর অন্নকূট মহা উৎসব। নাট মণ্ডপের মাঝখানে দেবীর জিহবা সমান অন্ন চুর করে রাখা হয় এবং সিলিং থেকে একটি ঘটিতে ঘি ভর্তি করে রাখা হয় এবং ঘটিটির তলায় একটি ছিদ্র করে থাকে। সেখান থেকে ঘি অন্নের উপর পড়ে। সে এক অদ্ভুত দৃশ্য। অন্নের পূজা করা হয়। মঙ্গল ঘট নিয়ে শোভাযাত্রা সহকারে পরিক্রমা করা বালিয়া অঞ্চল। তারপর ভক্তরা মায়ের অন্নকূট মহোৎসবের মহাপ্রসাদ সংগ্রহ করেন। দেবীর পূজা উপলক্ষে মন্দির সংলগ্ন জায়গায় মেলা বসে এবং কয়েকদিন ব্যাপী যাত্রা ও নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। হয় নরনারায়ণ সেবা। বহু মানুষ সেদিনও আসেন মায়ের প্রসাদ গ্রহণ করতে। বালিয়া সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দেবীর প্রভাব লক্ষ্য করা যায়। দেবী সিংহবাহিনী যেহেতু দুর্গার ভিন্ন রূপ, এলাকার মানুষজন দুর্গা পূজার কয়েকদিন মা সিংহবাহিনীকে দুর্গা রূপে পূজা করেন ও অঞ্জলি দেন। নবমীতে হয় বলিদান। লোকমুখে দেবীকে নিয়ে অনেক মাহাত্ম্য প্রচলিত আছে। এইভাবেই বছরের পর বছর বালিয়া পরগনার প্রাণের দেবী হিসাবে মা সিংহবাহিনী পূজিত। মন্দির সংলগ্নই আমার বাড়ি। আমি এই পুজো কমিটির একজন সাধারণ সদস্য। দীর্ঘ বছর ধরেই মায়ের এই পুজো আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। মা আগে সভাপতি মহাশয় বলেছেন, মা এখানে
নিত্য পূজিত হন। দুপুরে যেমন অন্ন ভোগ দেয়া হয়, রাত্রে শীতল আরতিও হয়। এর পুজো দুর্গা পুজোর সময় এই বালিয়া পরগনায় কোনো দুর্গা ঠাকুর আসেনি, আনতে নেই, এটাই কথিত আছে। সেই কারণে আমরা এই দুর্গা পুজোর 4 দিন এই সিংহবাহিনী মায়ের কাছেই পূজা করি। সিংহবাহিনী মায়ের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যেরকম পুজো হয় সেই রকম পুজোই হয়, যার ফলে আমরা অন্যত্র পুজো দেখতে যাওয়ার সুযোগ খুব কম পাই। হ্যাঁ, মাই আমাদের সর্বস্ব, মাকে নিয়েই আমরা সন্তুষ্ট। মায়ের পুজো যাতে সুষ্ঠুভাবে হয় দিবারাত্র আমরা সেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই। আপনার নাম, আপনার পরিচয়? আমি উত্তম কুমার মেথুর, এলাকার বাসিন্দা। আমাদের বংশ পরম্পরা হিসেবে আমাদের পালা রয়েছে মন্দিরে। আমাদের নিত্য ভোগ এবং পুজো অর্চনা মায়ের করতে হয়। হ্যাঁ, বাড়ির সকলে আসে, এখানেই নিয়ে এসে এখানেই রান্না ফান্না করে মাকে সেবা দিতে হয়। এবার দীর্ঘদিন ধরেই এটা আমাদের চলে আসছে, পরম্পরা করে আসতে হচ্ছে আমাদেরকে। মায়ের কাছে বহু ভক্তবৃন্দ আসেন এখানে, এসে মায়ের কাছে তাদের মনস্কামনার কথা মাকে জানায়। মা অনেকেরই মনস্কামনা পূর্ণ করেছে। হ্যাঁ, বিভিন্ন ব্যাপারে মানুষজন এখানে এসে মায়ের কাছে মানত করে, মাকে বিভিন্ন রকমভাবে করে। মা কিন্তু তাদের মনস্কামনা কিছুটা হলেও পূর্ণ করে। হাওড়া জেলার বাইরে থেকেও বিভিন্ন মানুষ আসে। আমাদের যে উৎসব হয় সেই সময় সারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকেই মানুষ এখানে আসে, এসে মায়ের সেবা দেয়, মায়ের ভোগ খায় এবং উপভোগ করে, আনন্দ উপভোগ করে। আচ্ছা, আপনার নাম তাপস রায়, আমি সেবায়িত কমিটির সেক্রেটারি। এটা বর্ধমানের মহারাজা স্বপ্নতে এখানে প্রতিষ্ঠিত করেছিলেন মাকে, মা অষ্টভুজা। এবং সেটা কত বছর আগে সেটা বলা সম্ভব নয়। আমরা যেটা আনুমানিক 350-400 বছর এরকমভাবে জেনে আসছি। এইভাবেই চলে। আর এই পূজার রোজই ধরুন দুবার হয়। সকালের দিকে মায়ের পূজা হয়, দুপুরে মায়ের ভোগ হয়, আর সন্ধ্যায় মায়ের আরতি হয়। ওই তো এটা দারু বিগ্রহ বলতে এটা মাকে বর্ধমানের মহারাজাকে যেরকমভাবে স্বপ্নাদেশ করেছিল, হ্যাঁ, সেইভাবে মায়ের মূর্তি স্থাপিত মানে এই করা হয়েছে, তৈরি করা হয়েছে। ওই তো এখানে যেটা আমরা শুনেছি, গল্পে আছে, এখানে একটা নিম গাছ ছিল। হ্যাঁ, সেই নিম গাছটা কেটে মায়ের মূর্তি তৈরি করা হয়েছে। আচ্ছা, এবার মাকে ধরুন কেউ শাড়ি দিল, সেই শাড়িটা মাকে পরানো হয়। এবার মনে করুন 5 জন শাড়ি দিল, 5টা শাড়িই পরানো হয়। এবং পরের দিনে শাড়িগুলোকে আবার খুলে নেওয়া হয়, আবার নতুন শাড়ি মাকে প্রতিদিনই মাকে শাড়ি পরিবর্তন করা হয়। মা যে একই শাড়ি পরে থাকে তা নয়, একটা শাড়ি আজকে যদি কেউ পরায়, হ্যাঁ, তারপর দিনে সেই শাড়িটাকে খুলে নেওয়া হয়। মানে প্রতিনিয়ত মায়ের বস্ত্র নতুন করে পরানো হয় মাকে? নতুন করে পরানো হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম তপন রায়চৌধুরী, আমি বর্তমানে সভাপতি পুজো করি। 300-350 বছর ধরে চলছে। তারও আগে প্রমাণ তো কিছু এমন নেই, তবে 350-400 বছরের পুরানো পুজো চলছে। দিনে কতবার পূজিত হন? দিনে 2বার পূজিত হন, সন্ধেবেলা আর সকালে। দুপুরে ভোগ নিবেদন করা হয় এবং রোজ এই ভোগ নিবেদনটা 365 দিনই ভোগ নিবেদন হয়। আচ্ছা, এর কি আলাদা? হ্যাঁ, ভোগ নিবেদনের একটা সময় আছে, দুপুরে 1টা-1:30টার মধ্যে ভোগটা নিবেদন করা হয়। অ্যাকচুয়ালি চণ্ডীমতে পুজো হয় এটা। প্রত্যেক দিনই একটা মাছের পদ থাকে এবং পঞ্চব্যঞ্জন থাকে। মাছের হয় এখানকার আমিষ ভোজি, ভাত, ডাল, শুক্তো এবং বিভিন্ন তরকারি এবং তার সাথে মাছ এবং পায়েস, এই দুটো হবেই। আর আমাদের অন্নকূট যে হয় সীতানবমী তিথিতে, এটা দিন 10-12 ব্যাপী অনুষ্ঠানটা হয়। সীতানবমীর পুজো এবং তার পরের দিনে অন্নকূট হয়।
এবং তার এক সপ্তাহের মধ্যেই একটা বিশাল আকারে আমাদের নরনারায়ণ সেবা হয়, অন্তত 15-20 হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়। দুর্গাপুজোর সময় যেমন 4 দিনের দুর্গাপুজো হয়, ঠিক সেম এখানেই দুর্গাপুজো হিসাবেই এটাকে করা হয়, চণ্ডীরূপে পূজা করা হয়। আচ্ছা, আপনার নাম জয়? আমার নাম মনোজ দে, আমি এখন বর্তমানে সিংহবাহিনী কমিটির সেক্রেটারি। আচ্ছা, জয়। প্রতিদিনই প্রায় 100-200 লোক প্রতিদিনই পুজো দিতে আসেন এবং মায়ের ভোগ প্রসাদ খাওয়া দাওয়া করে এখানে। আচ্ছা, এর থাকে একটু আমাদের সহায়তা লাগে, কারণ প্রতিদিন তো খরচাপাতির ব্যাপারটা আছে, ওই কিছু একটা মূল্য আছে, সেটা দিয়ে ওরা নিত্য সেবা করে যায়। মোটামুটি এখন ওটা ওই 60 টাকার মতো হয়েছে। আচ্ছা, টোটাল না ভাত ডাল তরকারি মাছ সমস্ত খাওয়া দাওয়া করার সাথে এটা পুজো হিসাবে দেওয়া হয়। যায়। বিশেষ তিথি বলতে তো শীতনবমী পুজোয় যেটা মায়ের উৎসব হয়, কয়েক হাজার লোকের সমাগম হয় এবং পুজোর দিন, পুজোর পর দিন অন্নকূট হয়, একটা আমাদের যেটা মঙ্গল ঘট ঘোরানো হয়, পুরো গ্রামে পুরো বহুত লোকের তার সাথে অংশগ্রহণ করে, বিভিন্ন বাজনা টাজনা থাকে, মেয়েরা বিভিন্ন সারিবদ্ধভাবে গিয়ে মানে মঙ্গল ঘটটা বেশ প্রশাসনটা দারুণভাবে করা হয়। আচ্ছা, তারপর তো অনুষ্ঠান থাকছে, যাত্রা, মায়ের যাত্রা একদিন হয়, 2 দিন যাত্রা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর তো নরনারায়ণ সেবা একদিন হয়, প্রায় 10-15 হাজার লোক মানে এই পূজাকে। হ্যাঁ, আর যেমন বস্ত্রদান করা হয়, রক্তদান শিবির অনুষ্ঠান করা হয়। আচ্ছা, আপনার নাম? আমি শিবুজি দলুই, মানে বর্তমানে যুবক সম্পাদকের পদে আছি।